আসসালামু আলাইকুম। আজকে মানব শরীরতত্ত্বের চলন ও অঙ্গচালনা অধ্যায়ের পর্ব 2 আলোচনা করব। পর্ব 2 এ আমরা অস্থি, তরুণাস্থি এবং পেশী নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো যে যোজক টিস্যু পরিবর্তিত হয়ে মেরুদণ্ডী প্রাণীদের কাঠামো গঠন সহ দেহের বিভিন্ন অঙ্গের ভার বহন করে তাকে কঙ্কাল যোজক টিস্যু বলে। ম্যাট্রিক্স ও কোষের গঠন অনুযায়ী কঙ্কাল যোজক টিস্যু দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অস্থি এবং অন্যটি হচ্ছে তরুণাস্থি। মাতৃকা বা ম্যাট্রিক্সের জৈব উপাদানের সাথে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ক্লোরাইড জাতীয় অজৈব লবণ জমা হয়ে যে সুদৃঢ় ও কঠিন ভারবাহী টিস্যু সৃষ্টি হয় তাকে মূলত অস্থি বলা হয়। অস্থির গঠন হচ্ছে অস্থিদেহের সবচেয়ে সুদৃঢ় টিস্যু। এর মাতৃকা বা ম্যাট্রিক্স বিভিন্ন জৈব 40% এবং অজৈব পদার্থে গঠিত। মাতৃকায় প্রধানত তিন ধরনের অস্থিকোষ থাকে: অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। ওকে, তাহলে এই তিন ধরনের অস্থিকোষ থাকে: অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। আর যে অস্থির যে আবরণ সেটিকে বলা হয় পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম নামক আবরণে এই অস্থি আবরণ হচ্ছে পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম। আর তরুণাস্থির যে আবরণ, তরুণাস্থির আবরণকে বলা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম। ওকে, তরুণাস্থির আবরণ হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তাহলে এখানে দেখো আমাদের যে অস্থি ছিল, অস্থির যে বিভিন্ন অস্থির কিছু বৈশিষ্ট্য আছে। অস্থির বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে কি যে দ্বিস্তরীয় আবরণ, পেরিওস্টিয়াম আবরণ দিয়ে আবৃত এবং মাতৃকা অনমনীয়। যে মাতৃকা বা ম্যাট্রিক্স সেটা হচ্ছে অনমনীয়, অস্থিতিস্থাপক, কঠিন প্রকৃতির। মাতৃকায় জৈব পদার্থ 40% থাকে আর অজৈব পদার্থ 60% থাকে। অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফসফেট প্রভৃতি উল্লেখযোগ্য। আর এইটি হচ্ছে প্রাণীদেহের সবচেয়ে কঠিন, শক্ত ও ভঙ্গুর প্রকৃতির যোজক টিস্যু। অস্থির হচ্ছে মানবদেহের সবচেয়ে কঠিন, শক্ত ও ভঙ্গুর প্রকৃতির যোজক টিস্যু। আর অস্থির এখন আসে অস্থির প্রকারভেদ সম্পর্কে জানি। অস্থি হচ্ছে মূলত দুই ধরনের অস্থি দেখা যায় আমাদের। একটা হচ্ছে নিরেট অস্থি এবং অন্যটি হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থি। নিরেট অস্থির মধ্যে নিরেট অস্থি ম্যাট্রিক্স কতগুলো স্তরে, 5 থেকে 15টি স্তরে সাজানো থাকে। স্তরগুলোকে ল্যামেলি বলে। দেখো এই যে এখানে চিত্রের মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে নিরেট অস্থির চিত্র। আর ক নাম্বার হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থির উদাহরণ হচ্ছে ক নাম্বার। আর খ নাম্বার হচ্ছে নিরেট অস্থি। নিরেট অস্থিতে হ্যাবারসিয়ান তন্ত্র নামে একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। তাহলে এই যে নিরেট অস্থির ম্যাট্রিক্স গুলো কতগুলো, 5 থেকে স্তরে সাজানো থেকে এগুলোকে ল্যামেলি বলে। ল্যামেলি একটি সুস্পষ্ট নালী, চারদিকে চক্রাকারে বিন্যস্ত কেন্দ্রীয় নালীটি হচ্ছে হ্যাবারসিয়ান নালী। কেন্দ্রীয় যে নালীটি থাকে সেটিকে কি বলা হয়? হ্যাবারসিয়ান নালী। তাহলে এই যে এখানে দেখো, এই যে কেন্দ্রীয় যে নালীটা আছে, এই যে এই নালীটা কেন্দ্রীয় নালী, এটাকে বলা হয় হ্যাবারসিয়ান নালী। ওকে, তারপর আসো যে এই হ্যাবারসিয়ান, প্রতিটি হ্যাবারসিয়ান নালী একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি তন্ত্র গড়ে ওঠে, সেটিকে বলা হয় হ্যাবারসিয়ান তন্ত্র। আর প্রত্যেক ল্যামেলায় ল্যাকুনা নামে কতগুলো ক্ষুদ্র গহ্বর পাওয়া যায়। অস্থিকোষ ল্যাকুনার ভেতরে অবস্থান করে। প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সূক্ষ্ম কতগুলো নালিকা বেরোয়, এগুলোকে ক্যানালিকুলি বলে। আর অস্থির কেন্দ্রস্থল যে গহ্বর থাকে তার নাম হচ্ছে মজ্জা গহ্বর। এই মজ্জা গহ্বর লাল হতে পারে অথবা হলুদ হতে পারে। হলুদ থাকে এবং ফিমার ও হিউমেরাসে এই ধরনের অস্থি, মূলত নিরেট অস্থি দেখা যায়। এখন আসো স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থিটা হচ্ছে নিরেট অস্থির অভ্যন্তরে বিদ্যমান স্পঞ্জি ও অপসারিত হালকা অসংখ্য কুটুরিযুক্ত স্পঞ্জের মতো। এসব অস্থির গঠন স্পঞ্জ বা মৌচাকের মতো বলে এদেরকে ক্যান্সারাস বা ট্রাবেকুলার অস্থি বলা হয়। মানবদেহের কঙ্কালতন্ত্রের মোট ওজনের প্রায় 20% হচ্ছে ট্রাবেকুলার বা ক্যান্সারাস ধরনের অস্থি, স্পঞ্জি অস্থি। আর এই স্পঞ্জি অস্থির গাঠনিক ও কার্যকরী এককে ট্রাবেকুলা বলে, যা ল্যামেলি, অস্টিওসাইট, ল্যাকুনি ও ক্যানালিকুলির সমন্বয়ে গঠিত। এতে হ্যাবারসিয়ান তন্ত্র থাকে না। স্তন্যপায়ীদের করটিকা, চ্যাপ্টা হাড়, বৃহৎ অস্থির প্রান্তভাগ ও পাখিদের সকল অস্থি কেমন ধরনের? স্পঞ্জি ধরনের। শিশুদের প্রায় সকল অস্থি স্পঞ্জি প্রকৃতি। তাহলে এখানে দেখো একটা পার্থক্য দেওয়া আছে, স্পঞ্জি অস্থি এবং নিরেট অস্থির মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা তোমরা পড়ে নিবা। হ্যাবারসিয়ান তন্ত্র কি থাকে? নিরেট অস্থির একক।
এবং ট্র্যাবেকুলা হচ্ছে স্পঞ্জীয় স্থির একক। এইভাবে করে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবা। তারপর আসো তরুণাস্থি বা কোমলাস্থি। রক্তবাহিকা বিহীন নমনীয় মজবুত ভঙ্গু অভঙ্গুর স্থিতিস্থাপক গঠন বিশিষ্ট যোজক টিস্যুকে তরুণাস্থি বা কার্টিলেজ বলে। মানুষের নাক, কান, হিউমেরাস ও ফিমারের মস্তকে মূলত তরুণাস্থি দেখা যায়। বিভিন্ন অস্থিসন্ধি, শ্বাসনালী, আন্তঃকশেরুকা, চাকতিতে ইত্যাদিতে তরুণাস্থি থাকে। তরুণাস্থির ম্যাট্রিক্স বা মাতৃকা কন্ড্রিন নামে এক ধরনের অর্ধকঠিন ও স্থিতিস্থাপক পদার্থে গঠিত। ম্যাট্রিক্সে ইতস্তত বিক্ষিপ্ত কিছু গহ্বর দেখা যায়। প্রত্যেকটি গহ্বর ল্যাকুনা নামে পরিচিত। প্রতিটি ল্যাকুনা এক বা একাধিক কন্ড্রোসাইট বহন করে। ল্যাকুনাগুলো তরলে পূর্ণ থাকে। পেরিকন্ড্রিয়াম নামক রক্তনালী সমৃদ্ধ তন্তুময় আবরণীতে তরুণাস্থিতে আবৃত থাকে। আবরণী ও মাতৃকা বেদ্য বলে তরুণাস্থি টিস্যুতে রক্তনালীর প্রয়োজন হয় না। রক্তের বস্তুসমূহ ব্যাপনের মাধ্যমে কি হয়? কোষে প্রবেশে সক্ষম। তরুণাস্থি কি কি কাজ করে? তরুণাস্থি হচ্ছে বিভিন্ন অঙ্গের চাপ ও টান প্রতিরোধ করে। তরুণাস্থির কাজ হচ্ছে চাপ ও টান প্রতিরোধ করা। দেহের বিভিন্ন অঙ্গের আকৃতি গঠন করে। অস্থিসন্ধিতে এরা দুটি অস্থিকে সংযুক্ত হতে সহায়তা করে। অস্থির প্রান্তভাগকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। তারপর ফাইব্রোকার্টিলেজ দেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি। মনে রাখবা ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজ হচ্ছে ফাইব্রোকার্টিলেজ এটি হচ্ছে দেহের সবচেয়ে সুদৃঢ় শক্তিশালী তরুণাস্থি। কার্টিলেজ, ফাইব্রোকার্টিলেজ। ওকে, ফাইব্রোকার্টিলেজ হচ্ছে সবচেয়ে সুদৃঢ় তরুণাস্থি। তারপর তরুণাস্থিতে লুব্রিসিন নামক গ্লাইকোপ্রোটিন থাকে, যা কঙ্কালতন্ত্রের জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে। তরুণাস্থি মেরুদণ্ডীদের ভ্রূণীয় কঙ্কাল ও কন্ড্রিক্সিস জাতীয় মাছের অন্তঃকঙ্কাল গঠন করে। এখন আসো তরুণাস্থির কিছু প্রকারভেদ সম্পর্কে আমরা জানি। তরুণাস্থি হচ্ছে ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে তরুণাস্থিকে 4 ধরনের তরুণাস্থিতে ভাগ করা যায়, পাওয়া যায়। যেরকম 1 নাম্বার হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। এই স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি হচ্ছে এর ম্যাট্রিক্স হচ্ছে সামান্য স্বচ্ছ, নীলাভ, নমনীয় ও তন্তুবিহীন। স্তন্যপায়ীর নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র, শ্বাসনালী মনে রাখবা, নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র প্রভৃতি স্থানে ব্যাঙ ও হাঙরের ভ্রূণে দেহে প্রচুর পরিমাণে এই ধরনের তরুণাস্থি পাওয়া যায়, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। তারপর আসলে স্থিতিস্থাপক তরুণাস্থি বা পিত্তন্তময় তরুণাস্থি। এর ম্যাট্রিক্স অস্বচ্ছ হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। এই যে পিত্তন্তময়টি অস্বচ্ছ হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। ম্যাট্রিক্সে স্থিতিস্থাপক পিত্তন্ত ছড়ানো থাকে। বহিকর্ণ, পিনা, ইউস্টিশিয়ান নালী, এপিগ্লোটিস প্রভৃতি অংশে এই ধরনের তরুণাস্থি পাওয়া যায়। আর শ্বেততন্তুময় যেটা, সেটি হচ্ছে ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে সাদা বর্ণের অশাক অস্থিতিস্থাপক কোলাজেন নির্মিত তন্তু সমান্তরালে বিন্যস্ত থাকে। সমান্তরালে বিন্যস্ত থাকে। আর কোথায় পাওয়া যায়? যেমন দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে এই তরুণাস্থি পাওয়া যায়। শ্বেততন্তুময় তরুণাস্থি দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে পাওয়া যায়। তারপর আসে চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। এর ম্যাট্রিক্সে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে। প্রচুর ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে, ফলে অনেকটা অস্থির মতো শক্ত রূপ ধারণ করে। হিউমেরাস ও ফিমারের মস্তক এই ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায়। তাহলে এরপর আসো যে পেশি টিস্যু। পেশি টিস্যু কি? সে মেসোডার্ম থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন প্রসারণক্ষম অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত, তাকে মূলত পেশি বা পেশি টিস্যু বলে। পেশির সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আছে যে মায়োব্লাস্ট নামক আদি কোষ রূপান্তরিত তন্তুর মতো লম্বা পেশিকোষ সৃষ্টি করে। পেশিকোষকে তাই পেশি তন্তু বলা হয়। পেশিকোষকে পেশি তন্তু বলা হয়। প্রতিটি কোষ সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত সার্কোলেমা নামক আবরণে আবৃত বা ঝিল্লিতে আবৃত। আর এর ভিতরে সার্কোলেমার ভিতরে থাকে সার্কোপ্লাজম আর সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। আচ্ছা, তারপর এই যে সার্কোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য মায়োফিব্রিল নামক সূক্ষ্মতন্তু থাকে। গুচ্ছবদ্ধ অ্যাক্টিনোমায়োসিন নামক প্রোটিন ফিলামেন্ট দিয়ে মায়োফিব্রিলটা গঠিত হয়ে থাকে। পেশির সাধারণ ধর্মাবলীর মধ্যে কি আছে? যে পেশির ধর্মের মধ্যে কি কি আছে? পেশির ধর্মের মধ্যে আছে যে পেশি কি করে? স্থিতিস্থাপকতা ধর্ম আছে তাদের। স্থিতিস্থাপকতা, পেশিতে বল প্রয়োগ করলে তা বর্ধিত হয় এবং বল সরিয়ে নিলে পুনরায় কি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তারপর আছে যে পেশি উত্তেজিতা, উপযুক্ত উদ্দীপনায় পেশি উত্তেজিত হয় এবং উত্তেজনায় সাড়া দেয়। পেশি টান, বিশ্রামরত অবস্থায় কঙ্কাল পেশি কিছুটা টান টান বা সংকুচিত অবস্থা থেকে পেশি টান স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপর অবসাদ, ধর্মের মধ্যে আছে অবসাদ। একটি পেশিকে বারবার উদ্দীপ্ত করলে তার সংকুচন ক্ষমতা হ্রাস পেতে থাকে, ফলে এটি একসময় তার সাময়িকভাবে লোপ পায়। তারপর আছে পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি। পেশির একটি স্থানে উদ্দীপনা প্রয়োগ করলে তার সম্পূর্ণ পেশিতে এবং আশেপাশের পেশিতে ছড়িয়ে পড়ে। নিঃসার কাল, পেশিতে একবার উদ্দীপনা প্রয়োগের অব্যাহতি পরে যে সামান্য সময়ের জন্য পেশি দ্বিতীয় উদ্দীপনায় সাড়া দেয় না, তাকে নিঃসার কাল বলে।
যে পেশি নিঃশ্বাস কাল যত ছোট সেই পেশি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। ওকে, আচ্ছা নিঃশ্বাস ক্লান্ত এবং কেন হয়, নিঃশ্বাস কাল যা ছোট সে তত বেশি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। এখন আসো পেশির কি কতগুলি কাজ, পেশি কি কি কাজ করে। দেহের আকৃতি প্রদান করা, অভ্যন্তরীণ গঠন তৈরি, সুরক্ষা, তারপর রক্ত সঞ্চালন, সঞ্চালন নিয়ন্ত্রণ, শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ এবং দেহ ভঙ্গি নিয়ন্ত্রণ করা হচ্ছে পেশির কাজ, পেশি টিস্যুর কাজ। এখন আসো পেশির প্রকারভেদের মধ্যে। পেশির প্রকারভেদের মধ্যে আমরা এখানে দেওয়া আছে যে গঠন, অবস্থান ও কাজের তারতম্যের ভিত্তিতে পেশিকে ৩ ধরনের পেশিতে ভাগ করা হয়েছে। একটা মসৃণ বা অনৈচ্ছিক, এই মসৃণ বা অনৈচ্ছিক পেশির আরেকটা নাম হচ্ছে কি, যে এটা হচ্ছে অরৈখিক, অরৈখিক, অরৈখিক। আর এই রৈখিক বা ঐচ্ছিক পেশি এটারও আরো অনেক নাম আছে। এটা হচ্ছে মসৃণ, এটা হচ্ছে অমসৃণ, অমসৃণ, তারপর হচ্ছে চিহ্নিত পেশি, তারপর হচ্ছে কঙ্কাল, কঙ্কাল পেশি, তাই না? তাহলে এর অনেকগুলো নাম আছে, এগুলো আমরা নাম মনে রাখার চেষ্টা করবো। অনৈচ্ছিক পেশির নাম হচ্ছে মসৃণ পেশি, অরৈখিক পেশি, আর রৈখিক ঐচ্ছিক পেশির মধ্যে আছে রৈখিক, অমসৃণ, চিহ্নিত বা কঙ্কাল পেশি। তাহলে এগুলোর অনেকগুলো নাম আছে, তোমরা নাম মনে রাখার চেষ্টা করবা। দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, ঐচ্ছিক পেশির একটা ফিগার দেওয়া আছে। তাহলে ঐচ্ছিক পেশির মধ্যে যে পেশি আমরা কি করতে পারি, ঐচ্ছিক পেশি বলতে কোন পেশিকে বোঝায়, যে পেশি আমরা কি করতে পারি, ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারি, তাই না? তাহলে যেসব পেশি টিস্যু রৈখিকভাবে বিন্যস্ত পেশিতন্তু দিয়ে গঠিত, প্রাণী ইচ্ছেমতো সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের সঞ্চালনে ভূমিকা পালন করে, তাকে ঐচ্ছিক পেশি বলে। মেরুদণ্ডী প্রাণী কঙ্কালের সাথে আটকে থাকে বলে এদেরকে কঙ্কাল পেশিও বলা হয়। তাহলে এই যে কঙ্কাল পেশি কেন বলা হয়, মেরুদণ্ডী প্রাণীদের কঙ্কালের মধ্যে আটকে থাকে। তাহলে এই পেশি টেন্ডন নামক এক প্রকার তন্তুময় যুক্ত সিঁড়ি অস্থির সাথে যুক্ত থাকে। এছাড়া চক্ষু, চোয়াল, ওষ্ঠ, তাহলে এই যে এই মসৃণ পেশিগুলো কোথায় পাওয়া যায়, চক্ষু, চোয়াল, ওষ্ঠ, তারপর হচ্ছে মধ্যচ্ছদা, গলবিল, পেট, ইন্টারকোস্টাল স্থান ইত্যাদিতে এই পেশি অবস্থান করে। আচ্ছা এই পেশি যে অবস্থান করে, তাদেরকে নিজস্ব কোষঝিল্লি বা সার্কুলেমা থাকে, ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। এই যে দেখো ডিম্বাকার নিউক্লিয়াস থাকে, সার্কুলেমা থাকে, সার্কুলেমা নামক আবরণ থাকে, তারপর অ্যাক্টিনোমায়োসিন, মায়োসিন নামক সংকুচি প্রোটিন থাকে। তারপর এই যে এদের কাজ হচ্ছে সংকোচন প্রসারণ ক্ষমতা, এদের খুব দ্রুত ও শক্তিশালী। উচ্চীক পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা খুব দ্রুত ও শক্তিশালী হয়ে থাকে। সংকোচন প্রসারণ স্বতঃস্ফূর্ত ও ছন্দবদ্ধ নয় এবং নিঃশ্বাস কাল স্বল্পস্থায়ী বা ছোট, সহজে অবসাদগ্রস্ত হয়। এই মানবদেহে বিদ্যমান 656টি কঙ্কাল বা ঐচ্ছিক পেশি। মানবদেহে ঐচ্ছিক পেশি হচ্ছে কয়টি, 656, 656টি ঐচ্ছিক পেশি, আহ ঐচ্ছিক পেশি থাকে, সম্মানিত, আচ্ছা ঐচ্ছিক পেশি থাকে এবং এদের ব্যক্তির ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়ে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, সংকুচনে, সঞ্চালনে ও চলনে সহায়তা করে, অস্থির সাথে সংযুক্ত এদের আকৃতি প্রদান করে এবং দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে, অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে। ওকে, সুরক্ষিত রাখে। তবে এটি এরা দেহের তাপ নিয়ন্ত্রণ করে, এরা দেহের তাপ নিয়ন্ত্রণ করে, উত্তেজনায় উদ্দীপিত হয়ে প্রতিক্রিয়ায় সহায়তা প্রদান করে। এখন আসো কঙ্কাল পেশি বা এই যে ঐচ্ছিক পেশির প্রকারভেদ করি আমরা কিছু। ঐচ্ছিক পেশির অনেকগুলো প্রকার আছে। দেখো এক নাম্বার হচ্ছে চিহ্নিত পেশি বা কাজের ভিত্তিতে এদের হচ্ছে অনেকগুলো প্রকার আছে। এই যে ঐচ্ছিক পেশির অনেকগুলো প্রকার। এক নাম্বার হচ্ছে ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর পেশি হচ্ছে কি, যে এই পেশি দেহের কোনো অংশকে অপর কোনো অংশের উপর ভাঁজ হতে সাহায্য করে। যেমন বাইসেপস পুরো বাহুকে ঊর্ধ্বমুখী উপর ভাঁজ হতে সহায়তা করে। তারপর আসলে এক্সটেনশন পেশি, এটি হচ্ছে ভাঁজ করা বাহুকে পুনরায় সোজা হতে সহায়তা করে। এক্সটেনশন পেশি, এটি কোনটি, এটি হচ্ছে ট্রাইসেপস, ট্রাইসেপসে ভাঁজ করা পুরো বাহুকে সোজা হতে সাহায্য করে। এরপর আসলে এডাক্টর পেশি। এডাক্টর এই পেশি দেহের কোনো অংশকে দেহের অক্ষের নিকটে আনতে সাহায্য করে, যেমন ল্যাটিমাস ডরসি হাতকে পেছনে উপরে উঠাতে সাহায্য করে। তারপর আসলে অ্যাবডাক্টর পেশি, এটি দেহের কোনো অংশকে দেহের অক্ষ হতে দূরে সরে যেতে সহায়তা করে, ডেলটয়েড হাতকে সামান্য প্রসারিত হতে সহায়তা করে থাকে। তারপর আসলে ডিপ প্রেশর পেশি, এটি দেহের কোনো অংশকে নিচে নামাতে অংশ নেয়, যেমন ডিপ প্রেশর ম্যান্ডিবুলার নিম্ন চোয়ালকে নিচের দিকে নামাতে সাহায্য করে, ফলে মুখ খুলতে পারে। তারপর হচ্ছে লিপেটর পেশি, এটি দেহের কোনো অংশকে উপরে উঠতে সাহায্য করে, যেমন ম্যাসেটর পেশি নিম্ন চোয়ালকে উপরের দিকে উঠাতে সাহায্য করে, ফলে খোলা মুখ বন্ধ হয়ে যায়। তারপর আসলে রোটেটর পেশি, এটি দেহের কোনো অংশে আবর্তনে সহায়তা করে, যেমন পাইরিফর্মিস পেশি ফিমারকে ঘূর্ণনে সাহায্য করে। এই হলো আমাদের এই যে 7টা কাজের ভিত্তিতে ঐচ্ছিক পেশির প্রকারভেদ। 7টা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখানে একটু উত্তর দিয়ে রাখো, এগুলো তোমরা পড়ে ফেলবা। ওকে, তারপর আসলে যে আমাদের এই যে এখানে আমাদের কি ছিল, তারপর হচ্ছে এখানে ছিল হচ্ছে আমাদের তারপর হচ্ছে এখানে তাহলে আমাদের মসৃণ বা অনৈচ্ছিক পেশি গেল, অনৈচ্ছিক পেশি গুলো। এখন আসো
আর না, ঐচ্ছিক পেশি আমরা পড়েছি, ঐচ্ছিক পেশি তাই না? ঐচ্ছিক পেশি বুঝি, এখন আসলে অনৈচ্ছিক পেশি। এটা অনৈচ্ছিক পেশি, এই যে অনৈচ্ছিক পেশি এটা। এখন আমরা যে অনৈচ্ছিক পেশি পড়বো, অনৈচ্ছিক পেশি কোনগুলা? যেগুলা, যেসব পেশি টিস্যু সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বয়ংক্রিয়ভাবে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে মূলত অনৈচ্ছিক পেশি বলা হয়ে থাকে। এদের মায়োফাইব্রিলে কোনো অনুপ্রস্থ রেখা থাকে না বলে এদেরকে অরৈখিক পেশিও বলা হয়ে থাকে। অরৈখিক পেশি, তাহলে অরৈখিক পেশিও বলা হয়ে থাকে। আর মানুষের বিভিন্ন আন্তর্জন্ত্রীয় অঙ্গ বা যেমন পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, তারপর হচ্ছে মূত্রথলি, এগুলার প্রাচীরে যে পেশি থাকে সেটি হচ্ছে অনৈচ্ছিক ধরনের হয়ে থাকে। এর মাকু আকৃতির অসংখ্য কোষ দিয়ে অনৈচ্ছিক পেশি গঠিত। এতে মূলত কোষগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং দৈর্ঘ্যে 15 থেকে 200 মাইক্রোমিটার হয়ে থাকে। কোষগুলোর মধ্যভাগটা চওড়া থাকে, এই যে দেখো মধ্যভাগ চওড়া, মধ্যভাগ চওড়া, এবং কোষগুলোর দুই প্রান্ত ক্রমশ সরু। চওড়া অংশের ব্যাস 8 থেকে 10 মাইক্রোমিটার। কোষের চওড়া অংশের মাঝে একটি ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। কোষঝিল্লি বা সার্কুলাম অস্পষ্ট, এবং সার্কুলাম ও সার্কোপ্লাজমে লম্বালম্বি অসংখ্য মায়োফিব্রিল বিন্যস্ত থাকে। এতে ধর্ম হচ্ছে সংকুচন প্রসারণ ক্ষমতা মন্থর ও দীর্ঘস্থায়ী। সংকুচন প্রসারণ স্বতঃস্ফূর্ত ছন্দবদ্ধ হয়ে থাকে, নিঃসারকাল দীর্ঘস্থায়ী বা বড় হয়, সহজে ক্লান্ত হয় না। অনৈচ্ছিক পেশির সংকুচন প্রসারণ ক্ষমতা অত্যন্ত ধীর। পৌষ্টিক নালী পেরিস্টালসিস, তারপর রক্তনালী অবিরাম সংকুচন প্রসারণ, শ্বাসনালী ও রেচননালীর নিয়ম মাফিক সংকুচন প্রসারণ ইত্যাদি অনৈচ্ছিক পেশির মাধ্যমে হয়ে থাকে। এখন আসো হৃৎপেশি। তো হৃৎপেশি হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর গঠনকারী বিশেষ ধরনের রৈখিক অনৈচ্ছিক বিশেষ ধরনের রৈখিক অনৈচ্ছিক পেশিকে হৃৎপেশি বলা হয়। তাহলে এটির গঠনকাল হচ্ছে অনেকটা রৈখিক পেশির মতো, কিন্তু কার্যগতভাবে প্রায় অনৈচ্ছিক। হৃৎপিণ্ডের মধ্যবর্তী স্তর মায়োকার্ডিয়ামে এটি থাকে। তাহলে মায়োকার্ডিয়ামে যে হৃৎপিণ্ড থাকে, আমরা জানি হৃৎপিণ্ডের 3টি স্তর থাকে তাই না? 3টি স্তর থাকে। একটি বাইরে যে স্তরটি থাকে সেটিকে বলা হয় এপিকার্ডিয়াম, আর মাঝখানে যেটি থাকে সেটিকে বলা হয় মায়োকার্ডিয়াম, আর ভেতরে যে অভ্যন্তরে যে স্তর থাকে সেটিকে বলা হয় এন্ডোকার্ডিয়াম, তাই না? তাহলে এই যে এই হৃৎপেশিটা থাকে মূলত মায়োকার্ডিয়ামে থাকে, মাঝখানের স্তরে থাকে। তাহলে এতে অসংখ্য নলাকার পেশিতন্তু নিয়ে পেশি গঠিত। কোষগুলো দৈর্ঘ্যে 100 থেকে 150 মাইক্রোমিটার এবং প্রস্থে 12 থেকে 15 মাইক্রোমিটার হয়ে থাকে, এবং প্রতিটি কোষ সার্কুলাম নামক সূক্ষ্মঝিল্লিতে আবৃত থাকে। সার্কোপ্লাজমে সমান্তরালে সজ্জিত মায়োফিব্রিল নামে সূক্ষ্ম তন্তু থাকে। তাহলে মায়োফিব্রিলের যে সূক্ষ্ম তন্তু দেখো, এই তন্তুগুলোকে মায়োফিব্রিল বলে। আর হচ্ছে কি থাকে, মায়োফিব্রিলের গায়ে অনুপ্রস্থ রেখা দেখা যায়। পেশি কোষগুলো শাখা তন্তু দ্বারা পরস্পর অনিয়মিতভাবে যুক্ত হয়ে জালিকাকার গঠন তৈরি করে, এবং দুটি কোষের সংযোগস্থলে সার্কোলেমা ঘন সন্নিবিষ্ট হয়ে অনুপ্রস্থভাবে পুরো চাকতির মতো গঠন করে। একে ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হয়। তাহলে এই যে দেখো, দুটি কোষের সংযোগস্থলে, দুটি কোষের যে সংযোগস্থল, এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলের মধ্যে কি থাকে? এই সংযোগস্থলে এই যে সার্কোলেমাটা ঘন সন্নিবিষ্ট একটি চাকতির মতো গঠন করে। এই চাকতিকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা কোথাও পাওয়া যায়? ইন্টারক্যালেটেড ডিস্ক খুবই 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্টার দিয়ে রাখো, এই ইনফরমেশনটা তোমাদের অবশ্যই পরীক্ষা আসে। এটি হচ্ছে হৃৎপেশিতে থাকে। কোথায় থাকে? আসে পরীক্ষায়। ইন্টারক্যালেটেড ডিস্ক কোন পেশিতে দেখা যায়? তাহলে হৃৎপেশিতে দেখা যায়। তাহলে এটা এখান থেকে পড়ে ফেলবা। ওকে, এখন আসো আমাদের এখন আমরা পড়বো যে পেশিতে টান করে কিন্তু ধাক্কা দেয় না। এই ঘটনাটা কিভাবে ঘটে? পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এটি কিভাবে হয়? এটি মূলত দুটি পেশির কারণে হয়। একটা হচ্ছে অ্যান্টাগনিস্টিক পেশি এবং একটা হচ্ছে ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কারণে এই বিষয়টি ঘটে। অ্যান্টাগনিস্টিক পেশি কি? দেহের অঙ্গ সঞ্চালনে অংশগ্রহণকারী জোড় কঙ্কাল পেশি দুটি পরস্পরের বিপরীতমুখী। অ্যান্টাগনিস্টিক মানে যে বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ একটি যদি সংকুচিত হয় তাহলে অন্যটি কি হবে? অন্যটির প্রসারণ হবে। এরকম পেশিকে বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশি। তাহলে এখানে একই একই অঙ্গ পরিচালনাকারী এরকম দুটি পেশিকে অ্যান্টাগনিস্টিক পেশি বলা হয়, তাই না? এদের একটি যখন সংকুচিত হবে অন্যটি তখন শিথিল হয়। এরকম বিপরীত ক্রম ঘটনা ঘটে। এদের সুশৃঙ্খল সমন্বয়ের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন সম্ভব হয়। তাহলে অ্যান্টাগনিস্টিক পেশি বুঝলাম আমরা। এখন আসো ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি কি? ফ্লেক্সর এই যে পেশি কোনো অঙ্গকে অস্থিসন্ধিতে বাঁকিয়ে এনে ভাঁজ করে। তাহলে এই যে ফ্লেক্সর পেশি যে ভাঁজ করে, ফ্লেক্সর পেশি হচ্ছে ভাঁজ করে, আর এক্সটেনসর পেশি হচ্ছে কি সোজা করে। ওকে, তাহলে এক্সটেনসর পেশি হচ্ছে সোজা করে,
এখন হচ্ছে ফ্লেক্সর পেশি কি করে, এই পেশির ফ্লেক্সর পেশি হচ্ছে কি করে, বাকি এনে ভাঁজ করে, তারপর এই পেশির বিপরীত কাজ সম্পাদনকারী পেশি হচ্ছে যা ওই অঙ্গকে সোজা করে বা প্রসারিত করে আগের অবস্থায় ফিরিয়ে এনে তাকে এক্সটেনশন পেশি বলে। ওকে, ঊর্ধ্ববাহুর হিউমেরাসের সাথে অবস্থানকারী বাইসেপস, এই বাইসেপসটা হচ্ছে কি, বাইসেপসটা হচ্ছে ফ্লেক্সর পেশি, আর ট্রাইসেপসটা হচ্ছে বাইসেপস, আর ট্রাইসেপসটা হচ্ছে কি এক্সটেনশন পেশি। তাহলে এই যে এখানে চিত্রের মধ্যে দেখো ট্রাইসেপস, বাইসেপস, এখানে দেখো কি হয়েছে, দেখো হাত হাত যখন হাত ভাঁজ করবা তখন কি বাইসেপস সংকুচন হয় আর ট্রাইসেপস শিথিল হয়। আর যখন হাত সোজা করবা তখন পেশি যখন সোজা হবে তখন কি হবে, ট্রাইসেপস সংকুচন হবে এবং বাইসেপস শিথিল হবে। এভাবে মূলত আহ যে আমাদের পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এটা কিভাবে সম্ভব হয়, যেমন ঊর্ধ্বর বাইসেপস ও ট্রাইসেপস অ্যান্টাগনিস্টিক পেশি জোড়ের কার্যাবলী থেকে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এটার ব্যাখ্যা এইভাবে করা যায়, হাতের সামনে অবস্থিত পেশিকে বাইসেপস পেশি বলে। এর এক প্রান্তে স্ক্যাপুলার সঙ্গে আটকানো থাকে এবং অন্য প্রান্ত রেডিয়াস ওসির সাথে সংযুক্ত থাকে। বাইসেপস পেশি সংকুচিত হলে কনুই সন্ধি ভাঁজ হয়ে রেডিয়াস ও আলনার স্ক্যাপুলার দিকে উত্তোলিত হয়, ফলে হাত বাঁকানো সম্ভব হয়। এই প্রক্রিয়াকে ফ্লেকজন এবং পেশিকে ফ্লেক্সর পেশি বলা হয়। তাহলে এই যে এই প্রক্রিয়াটা, এটা হচ্ছে ফ্লেকজন এবং পেশি যেগুলো আছে সেগুলোকে বলা হয় ফ্লেক্সর পেশি। তাহলে এই যে বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি। তারপর হচ্ছে বাইসেপসের অ্যান্টাগনিস্টিক পেশি হলো ট্রাইসেপস। তাহলে বাইসেপসের অ্যান্টাগনিস্টিক পেশি হলো কি, ট্রাইসেপস, তাই না? অ্যান্টাগনিস্টিক পেশি হলো ট্রাইসেপস। এই যে বাইসেপসের অ্যান্টাগনিস্টিক পেশি হলো ট্রাইসেপস। তারপর এই যে এর ঊর্ধ্বাংশ তিনটি টেন্ডন দিয়ে বক্ষ অস্থিচক্রের স্ক্যাপুলা ও হিউমেরাসের পেছনের দিকে যুক্ত থাকে। এর নিম্নাংশ একটি টেন্ডন দিয়ে নিম্ন বাহুর আলনা অস্থির ওলেক টেন্ডন প্রসেসের সাথে যুক্ত থাকে। ট্রাইসেপস পেশি সংকুচন, হাত পূর্ব অবস্থায় ফিরে আসে এবং এই পেশির কোন সন্ধিকে প্রসারিত করে, তাই একে এক্সটেনশন পেশি বলা হয়। তাহলে ট্রাইসেপসকে এক্সটেনশন পেশি বলা হয়। আর ফ্লেক্সর ও এক্সটেনশন পেশি একসঙ্গে পরস্পর বিরোধী কাজ করে, অর্থাৎ বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস পেশি কি হয়, স্লথ হয়, আবার ট্রাইসেপস পেশি সংকুচিত হলে বাইসেপস পেশি স্লথ হয়, ফলে হাড় বাঁকানো সোজা করা সম্ভব হয়ে থাকে। এসব কারণে সংকোচনের টান পড়লেও কি হয় না, ধাক্কা দেয় না। এই হলো মূলত এটার প্রক্রিয়াটা। তাহলে আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন নামে দু ধরনের প্রোটিন থাকে পেশিতে। এই দুই ধরনের পেশি মূলত পেশিকে টানতে সহায়তা করে। এখন আসো কঙ্কালের কার্যক্রম, রডস ও লিভার তন্ত্র। লিভার কাকে বলে? লিভার হচ্ছে এমন একটি অনমনীয় রড যা সন্ধির মাধ্যমে সৃষ্টি একটি স্থায়ী পয়েন্ট বরাবর ঢুকতে সক্ষম। আর লিভার গঠনের জন্য আমাদেরকে চারটি বিষয় লাগবে। একটা হচ্ছে লিভার বাহু, হাড়গুলো লিভার বাহু হিসেবে কাজ করে, হাড়। আর পিভট, যে অস্থিসন্ধিকে কেন্দ্র করে, লিভারের কার্যক্রম পরিচালিত হবে সেটাকে বলা হয় পিভট। পিভট। আর ভার কাকে বলা হয়? ভার হচ্ছে দেহের কোন অংশের ওজন সরাতে হবে বা উঠাতে হবে, যে অংশের ওজন সরাতে হবে তা উঠাতে হবে তাকে, বা ভিতরে নিতে হবে বা বাইরে নিতে হবে, সেটাকে বলা হয় ভার। আর প্রচেষ্টা হচ্ছে কি, ভার সরানো বা নড়ানোর জন্য যে পেশি ফোর্স প্রয়োগ করে বা বল প্রয়োগ করে তাকে বলা হয় প্রচেষ্টা। এখন আসো লিভারের যে প্রকারভেদ। লিভারের প্রকারভেদ হচ্ছে তিন প্রকার মূলত। এর অবস্থানের ভিত্তিতে তিন প্রকার। এই যে পিভট, প্রচেষ্টা, ভার, এর অবস্থানের উপর তিন প্রকার হয়ে থাকে। তাই পিভটটা যদি মাঝখানে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর পিভট যদি, ভারটা যদি মাঝখানে থাকে সেটাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর লিভার। আর প্রচেষ্টা মাঝখানে থাকলে সেটিকে বলা হয় তৃতীয় শ্রেণীর লিভার। মনে রাখবা, খুব খেয়াল করে মনে রাখবা, এটাকে 3 স্টার দিয়ে রাখো, এই অংশটাকে 3 স্টার। ওকে, তাহলে দেখো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যে এটা হচ্ছে মাঝখানে থাকে পিভট, এবং এর উদাহরণ হচ্ছে কাঁচি। কাঁচি হচ্ছে এর উদাহরণ, লিভারের উদাহরণ। কিন্তু মানবদেহের প্রথম শ্রেণীর লিভার দুর্লভ। একটি উদাহরণ যেটা দেওয়া যেতে পারে, যেরকম মাথা ও কশেরুকার মধ্যবর্তী সন্ধি। লিভারের মাধ্যমে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। তারপর দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে এই যে ভারটা মাঝখানে থাকে এবং ঠেলাগাড়ি হচ্ছে এর প্রকৃষ্ট উদাহরণ। আর পায়ের আঙ্গুলের ডগায় যদি তুমি দাঁড়াও তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে। আর এই লিভারের সুবিধাটা হচ্ছে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরে রাখা সহজ হয়। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে নখ কাটা যন্ত্র হচ্ছে এর উদাহরণ, এবং মানবদেহের তৃতীয় শ্রেণীর লিভারের সংখ্যা হচ্ছে অসংখ্য। এটি ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণীর লিভার বলা যায়, এবং এই লিভারের সুবিধা হচ্ছে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় এই ধরনের লিভার থেকে। তাহলে আশা করি তোমরা লিভার সম্পর্কে অনেক কিছু জানতে পারছো। তারপর আসো যে হাঁটুর সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়। হাঁটুর সঞ্চালনে অস্থি এবং পেশি কিভাবে সমন্বয় করে? আচ্ছা, হাঁটুতে মূলত 4 ধরনের অস্থি যুক্ত থাকে। 4 ধরনের অস্থি থাকে হাঁটুতে। ঠিক আছে? হাঁটুতে হচ্ছে 4 ধরনের অস্থি যুক্ত থাকে। একটা হচ্ছে ফিমার, ফিমার। 2 নাম্বার হচ্ছে 2টি টিবিয়া, 2টি টিবিয়া। 3 নাম্বার হচ্ছে, তাহলে কয়টি হলো? 3টি হলো, তাই না? 3 নাম্বার হচ্ছে একটা প্যাটেলা থাকে।
গোল ভলের মতো প্যাটেলা থাকে, তাই না? এই যে আমরা দেখছি যে হাঁটুর মাঝখানে যে গোল যে থাকে টুপির মতো, সেটি হচ্ছে কি প্যাটেলা। আচ্ছা, এখন আসো আমাদের যে হাঁটুর সঞ্চালনটা কিভাবে হয় আমরা সেটা জানি। হাঁটুর সঞ্চালনের জন্য দুই ধরনের পেশি কাজ করে, একটা হচ্ছে বক্রীকরণ পেশি আর একটা হচ্ছে প্রসারণ পেশি। বক্রীকরণ পেশিকে বলা হয় হ্যামস্ট্রিং পেশি, আর প্রসারণ পেশিকে বলা হয় কোয়াড্রিসেপস পেশি। ওকে, হ্যামস্ট্রিং পেশির মধ্যে আছে কি যে জানুসন্ধি পিছন দিকে বাঁকাতে দুটি পেশি গুচ্ছের প্রয়োজন হয়, এদের বলা হয় হ্যামস্ট্রিং পেশি। হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত, এগুলো হচ্ছে যথাক্রমে বাইসেপস ফিমোরিস, তিনটি পেশি নিয়ে, দেখো এই যে তিনটি পেশি নিয়ে হচ্ছে হ্যামস্ট্রিং পেশি গঠিত, বাইসেপস ফিমোরিস, তারপর হচ্ছে সেমি মেমব্রেনাসাস, তারপর সেমি টেন্ডোনাসাস। এগুলো এই তিনটা পেশি নিয়ে মূলত হ্যামস্ট্রিং পেশি গঠিত। পেশিগুলো উরুর পিছনে থাকে এবং এগুলো শ্রোণিচক্রের ইস্টিয়াম অংশে উৎপন্ন হয়ে ফিমারের পেছন দিয়ে টিবিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। এদের সংকোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি আসে এবং হাঁটুসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। ওকে, তারপর হচ্ছে দেখো কোয়াড্রিসেপস পেশি বা প্রসারণ পেশি। প্রসারণ পেশির ক্ষেত্রে উরুর সামনে অবস্থিত চারটি পেশি নিয়ে কোয়াড্রিসেপস পেশি গঠিত। এটি শ্রেণী থেকে উৎপন্ন রেকটাস ফিমোরিস, তারপর ফিমারের সামনে থেকে উৎপন্ন তিনটি ব্যাস্টি পেশি অর্থাৎ বাস্টাস মিডিয়ালিস, তারপর হচ্ছে বাস্টাস ল্যাটারালিস এবং বাস্টাস ইন্টারমিডিয়াস নিয়ে গঠিত। এই তিনটি পেশি একসঙ্গে প্যাটেলার সঙ্গে টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয় এবং এর পেশির সংকোচনে হাঁটুসন্ধির প্রসারণ ঘটে। তাহলে এইভাবে হচ্ছে মূলত হাঁটুর সঞ্চালনটা হয়। তাহলে এই হ্যামস্ট্রিং পেশি হচ্ছে হাঁটুর ভাঁজকরণ, আর কোয়াড্রিসেপস পেশি হচ্ছে হাঁটুর প্রসারণের ক্ষেত্রে কাজ করে। এখন আসো আমাদের অস্থিসন্ধি, যে অস্থি ভাঙ্গা আহ অস্থি ভাঙ্গাকে মূলত তিন ধরনের হয়ে থাকে: সাধারণ, যৌগিক আর হচ্ছে জটিল। ঠিক আছে, সাধারণের মধ্যে অনেকগুলো প্রকার আছে, দেখো অনুপ্রস্থ। যদি কি হয় যে কোনো অস্থি বা হাড় তার অক্ষের সমকোণ বরাবর ভাঙে, দেখো অক্ষের সমকোণ বরাবর ভাঙে, তাহলে সেটাকে বলা হয় অনুপ্রস্থ অস্থিভঙ্গ। তারপর রৈখিক হচ্ছে লম্বালম্বি অক্ষ বরাবর ভাঙলে সেটাকে বলা হয় রৈখিক। আর তির্যক হচ্ছে যদি তির্যক ভাবে ভাঙে, যদি কোনো অস্থি ভাঙে অর্থাৎ ঢালু ধরনের ভাঙন, বাঁকানো ধরনের ভাঙনকে বলা হয় তির্যক অস্থিভঙ্গ। এখন হচ্ছে সর্পিলাকার হচ্ছে যদি একটি অস্থি বা হাড় ভাঙার ক্ষেত্রে অস্থি কর্কের স্ক্রুর অনুরূপ আকারে ভাঙন দেখা যায়। আর গ্রিন স্টিক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, গ্রিন স্টিক ফ্র্যাকচার, এটি অসম্পূর্ণ অস্থি ভাজন। এটি এই ক্ষেত্রে অস্থির আংশিক বিভাজন ঘটে, ফলে অস্থির উপরে আচ্ছাদন অক্ষত থাকে। শিশুদের ক্ষেত্রে এরূপ অস্থিভঙ্গ দেখা যায়, শিশুদের ক্ষেত্রে গ্রিন স্টিক অস্থিভঙ্গ দেখা যায়। তারপর বহুখণ্ডকিত ক্ষেত্রে কি হয়, অস্থিগুলো এমন ভাবে ভাঙে যেমন অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়, অনেকগুলো খণ্ড হয়ে ভেঙে যায়। তারপর আসলে এখানে হচ্ছে যে আমাদের আহ তারপর আছে উন্মুক্ত অস্থিভঙ্গ আর হচ্ছে বদ্ধ অস্থিভঙ্গ। যদি অস্থি ভেঙে যদি কি হয়, এটা যদি কি হয় বাইরে বেরিয়ে আসে, চামড়ার বাইরে বেরিয়ে আসে, তাহলে সেটাকে বলা হয় উন্মুক্ত অস্থিভঙ্গ। আর যদি চামড়ার বাইরে বের হয়ে না আসে, তাহলে সেটাকে বলা হয় বদ্ধ অস্থিভঙ্গ। এখন অস্থিভঙ্গের ক্ষেত্রে যৌগিক অস্থিভঙ্গ আসলে, এখন যৌগিক অস্থিভঙ্গের ক্ষেত্রে কি বলা হয় যে আহ সাধারণত খেলাধুলার সময় কিংবা সড়ক দুর্ঘটনায় এই ধরনের হাড়ভাঙ্গা, যৌগিক ধরনের হাড়ভাঙ্গা ঘটে এবং তখন হাড়ের টুকরা চামড়া বের করে বেরিয়ে আসে। যৌগিক হাড়ভাঙ্গার ক্ষেত্রে বেরিয়ে আসে এবং প্রচুর পরিমাণ রক্তপাত হয়, প্রচন্ড ব্যথা হয়, অজ্ঞান হয়ে পড়ে রোগী এবং যন্ত্রণাময় ক্ষত সৃষ্টি হয়। তারপর আসলে জটিল হাড়ভাঙ্গার ক্ষেত্রে কি হয়, জটিল হাড়ভাঙ্গার ক্ষেত্রে বহু টুকরা বিশিষ্ট হয়ে যায় এবং কয়েক টুকরা বিশিষ্ট হতে পারে এবং ভাঙ্গা অস্থিগুলো পেশি ও ত্বক ভেদ করে বাইরে বের হয়ে আসে। প্রচুর রক্তপাত, ক্ষতস্থানে প্রচন্ড ব্যথা, যন্ত্রণাময় ক্ষত সৃষ্টি হতে পারে জটিল হাড়ভাঙ্গার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা হাড়ভাঙ্গা সম্পর্কে জানলাম। এখন তারপর অস্থির আর কি হয়, অস্থির স্থানচ্যুতিও হয়। অস্থির স্থানচ্যুতি হচ্ছে কত ধরনের? তিন ধরনের হচ্ছে কাঁধের স্থানচ্যুতি, হাঁটুর স্থানচ্যুতি এবং কোমরের স্থানচ্যুতি হয়ে থাকে। এখন আসলে আমাদের হচ্ছে এখন আর কি আছে, এখানে আর হচ্ছে আমাদের মচকানো আছে। যে মচকানো বলতে কি বোঝায়, যে মচকানো ঘটনা সবচেয়ে বেশি ঘটে আমরা জানি গোড়ালিতে, তাই না? আহ অস্থিসন্ধিতে আঘাতের ফলে সন্ধিকে অবলম্বনকারী লিগামেন্টে সৃষ্টি হয় অস্বাভাবিক বৃদ্ধি বা টান, কিংবা লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, এমন অবস্থাকে বলা হয় সাধারণত মচকানো।